ইরানকে পারমাণবিক চুক্তিতে ফেরাতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত থাকবে। তবে এই অবস্থানকে অযৌক্তিক বলছে তেহরান। এদিকে ওয়াশিংটনে কংগ্রেসের ওয়ার পাওয়ার অ্যাক্ট শুনানিতে ইরান ইস্যুতে তীব্র বিতর্ক দেখা গেছে। ইরানের সামরিক পদক্ষেপের বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেছেন পিট হেগসেথ। এছাড়া যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের প্রায় $50 কোটি ক্রিপ্টো সম্পদ জব্দ করা হয়েছে। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। কংগ্রেসে ওয়ার পাওয়ার অ্যাক্ট শুনানি, ইরানের উপর মার্কিন অবরোধ, থমকে থাকা শান্তি আলোচনা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন অনিশ্চয়তার দোলাচলে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তা, পারমাণবিক চুক্তিতে যদি ইরান না আসে তবে নৌ অবরোধ চালিয়ে যাওয়া হবে। এদিকে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরান যদি তেল বহির্বিশ্বে না পাঠাতে পারে তবে আগামী 20 থেকে 22 দিন পর তাদের তেল ডিপোগুলো উপচে পড়বে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানকে অযৌক্তিক বলে উপহাস করেছেন। আর তেহরানের দাবি, ওয়াশিংটনের নৌ অবরোধে তেল সরবরাহে কোনো প্রভাব পড়েনি তাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওয়ার পাওয়ার অ্যাক্ট শুনানিতে সমালোচকদের এক হাত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধের বিরোধিতা করা আইন প্রণেতাদের তিনি সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে অভিহিত করেন। এদিন হোয়াইট হাউস প্রায় $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের অনুমোদনও চায়। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে ফোনালাপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের যুদ্ধবিরতি ছাড়াও ইউরেনিয়াম মজুত নিয়ে ফোনালাপ হয়েছে তাদের। একই সাথে ট্রাম্প জানান, এই ইস্যুতে সহায়তার প্রস্তাব দিয়েছে মস্কো। আরাফাত ইসলাম, ৭১। ইরানের উপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অবরোধের প্রস্তুতির খবরে বিশ্ববাজারে ব্যাপক হারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি উঠেছে $126, যা 2022 সালের পর সর্বোচ্চ। মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন শেভরনের প্রধান নির্বাহী মাইক উইটস সহ জ্বালানি খাতের কর্মকর্তারা। বৈঠকটিকে ব্যবসায়ীরা হরমুজের কার্যকর দীর্ঘমেয়াদী অবরোধ অব্যাহত থাকার একটি ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছেন। এদিকে মার্কিন অবরোধের জবাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা অব্যাহত রাখবে ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী বৈশ্বিক অর্থনীতির অন্যতম বড় সংকটে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং বাড়ছে বৈশ্বিক মন্দার আশঙ্কা। তবে প্রণালীটি পুনরায় খুলে দেয়া হলেও স্বাভাবিক নৌ পরিবহন দ্রুত চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান সেখানে সমুদ্র মাইন বসিয়েছে বলে যে আশঙ্কা করা হচ্ছে সেগুলো পুরোপুরি অপসারণ করতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। 28 ফেব্রুয়ারি তেহরানের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ইরানের সামরিক বাহিনী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা ইরান ও ওমানের মধ্যবর্তী জলসীমায় অবস্থিত। বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় তাৎক্ষণিকভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও তা সফল হয়নি। 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তেহরান হরমুজ প্রণালীকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তবে আলোচনায় কোনো সমাধান না আসায় উত্তেজনা আরও বাড়ে। এর দুদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দর ও হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘোষণা করেন। শুরুতে ইরান কিছু বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজকে শর্ত সাপেক্ষে চলাচলের অনুমতি দিলেও যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিক্রিয়ায় সব বিদেশি পতাকাবাহী জাহাজের জন্য প্রণালীটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরান হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন বসানোর একটি মানচিত্র প্রকাশ করে। এর জবাবে ট্রাম্প প্রশাসন দ্রুত মাইন অপসারণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়। 11 এপ্রিল যুক্তরাষ্ট্র এই অভিযান শুরু করে। তবে 21 মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, পুরো প্রণালী থেকে মাইন অপসারণে অন্তত 6 মাস সময় লাগতে পারে এবং চলমান সংঘাত শেষ না হলে এই কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করাও কঠিন হতে পারে।
বিশ্লেষকদের মতে সমুদ্র মাইন সম্পূর্ণরূপে অপসারণ করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এমনকি সামান্য ঝুঁকিও থাকলে আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলো জাহাজ চলাচলের অনুমোদন দিতে অনীহা দেখাবে। ফলে প্রণালীটি আংশিকভাবে খুলে দিলেও স্বাভাবিক নৌ চলাচল দ্রুত পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে। শারমিন স্বপ্না, ৭১। ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের $25 বিলিয়ন খরচ হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় বুধবার মার্কিন পার্লামেন্টের সশস্ত্র বাহিনী সার্ভিসেস কমিটির কাছে এই খরচের কথা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্স্ট। তিনি বলেন, বেশিরভাগ অর্থই খরচ হয়েছে অস্ত্রের পেছনে, তবে কিছু খরচ হয়েছে রক্ষণাবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জামের জায়গায় নতুন সরঞ্জাম পাঠানোর কাজে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন চলে যুদ্ধ। বর্তমানে ইরানি ও মার্কিনীদের মধ্যে যুদ্ধবিরতি হলেও নড়বড়ে অবস্থায় আছে। এদিকে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করে দেবেন। তবে টানা হামলা চালিয়েও যুদ্ধের একটি লক্ষ্য অর্জন করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট। জনপ্রিয়তায় বড় ধস এবং মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কায় বেসামাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক জরিপে দেখা যায় ট্রাম্পের জনসমর্থন মাত্র ৩৪% নেমে এসেছে। বিশেষ করে ইরান সংঘাত এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে দিশেহারা মার্কিন নাগরিকরা। এদিকে নির্বাচনে কারচুপির আশঙ্কায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে ডেমোক্রেটরা। অরিসুল ইসলামের প্রতিবেদন। আগামী নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, তবে তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে। ক্ষমতা গ্রহণের সময় যে জনপ্রিয়তা ছিল ৪৭%, মাত্র ১.৫ বছরের মাথায় তা ঠেকেছে তলানিতে। নতুন জরিপ বলছে বর্তমানে ট্রাম্পের ওপর আস্থা রয়েছে মাত্র ৩৪% নাগরিকের। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে। In recent weeks, the Navy has supported our mission to blow the cartel terrorists the hell out of the water. You see that? যুক্তরাষ্ট্র জুড়ে প্রতি গ্যালন তেলের দাম $৪ ছাড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ খোদ রিপাবলিকান সমর্থকরাও। দলের ৪১% মানুষই অর্থনৈতিক পরিস্থিতিতে অসন্তুষ্ট, যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ভয় বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। পরাজয়ের এই আতঙ্ক থেকেই ট্রাম্পের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, ভোটে কারচুপির ক্ষেত্র তৈরি করছেন প্রেসিডেন্ট নিজেই। ডাকযোগে ভোট বাতিল কিংবা ভোট কেন্দ্রে অভিবাসন বাহিনী মোতায়েনের মতো নজিরবিহীন পদক্ষেপের আশঙ্কা করছেন ডেমোক্র্যাট নেতারা। কংগ্রেসম্যান জো মরেল জানিয়েছেন, সম্ভাব্য ১৫০টি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তার বিশেষ কমিটি। অশ্বেতাঙ্গ ভোটারদের ভয় দেখিয়ে ভোট কেন্দ্র থেকে দূরে রাখতে ফেডারেল ক্ষমতা অপব্যবহারের চেষ্টা হতে পারে বলেও সতর্ক জারি করেছেন তারা। And the media are among the most dishonest people anywhere at any time. যদিও মার্কিন সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার ক্ষমতা এককভাবে অঙ্গরাজ্যগুলোর, তবে ট্রাম্পের জাতীয় জরুরি অবস্থা জারির হুমকি নির্বাচনী ব্যবস্থার উপর আস্থার সংকট তৈরি করেছে। জরিপ বলছে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনগণের আস্থা ৪৪% থেকে কমে মাত্র ২৫% দাঁড়িয়েছে। I, Donald John Trump, do solemnly swear. বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনে জয় পরাজয়ের উপরই নির্ভর করছে ট্রাম্পের আগামী দিনের রাজনৈতিক ভাগ্য এবং সম্ভাব্য অভিশংসনের ঝুঁকি। যদিও কারচুপি করে ফল পাল্টানো ট্রাম্পের জন্য কঠিন হবে, তবে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের সন্দেহ তৈরি করতে তিনি সফল হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অরিসুল ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর এবং ৪,০০০-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে অন্তত ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে ছড়িয়ে পড়া বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। এছাড়া আরও ১০ জনকে সরকার বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা এবং ২ জনকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সংস্থাটি জানায়, একই সময়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরির অভিযোগে আরও ৪,০০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
বলিভিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে 9 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও 22 জন। স্থানীয় সময় বুধবার চিলি থেকে বলিভিয়ার উরুরো শহরের উদ্দেশ্যে যাত্রা করা বাসটি ভোরে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্গম এলাকা হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এদিকে দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। বাসটি আন্তর্জাতিক রুটে হওয়ায় বিভিন্ন দেশের যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ করছে কর্তৃপক্ষ। ভারতের বেঙ্গালুরে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় শিবাজীনগর এলাকার একটি হাসপাতালে দেয়াল ধসে 2 শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 7 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় বৃষ্টিতে হাসপাতাল প্রাঙ্গণের কাছাকাছি থাকা একটি কাঠামো হঠাৎ ভেঙে পড়ে পথচারীদের ওপর। এ সময় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। পরে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে 5 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট শেষ হতেই ফলাফলের আভাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা। বুধবার দিনভর বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে সুষ্ঠু ভোটের সাক্ষী হয়েছেন রাজ্যটির 7 জেলার 3,21 লাখ ভোটার। সেই সঙ্গে এদিন তারাই ভাগ্য নির্ধারণ করে দেন কে বসবে কলকাতার মসনদে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গে ভোটের লড়াই শেষ। এখন প্রশ্ন, কে হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অবশ্য সে উত্তর জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। এবারের নির্বাচনে হাই ভোল্টেজ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এছাড়াও ফিরহাদ হাকিম, অধীর চৌধুরী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আরও 1,500 প্রার্থী অংশ নিয়েছেন। ভোটের দিন তৃণমূল ও বিজেপির মধ্যে বেশ কিছু জায়গায় সংঘর্ষের খবর মেলে। কোথাও ধীরগতির ভোট গ্রহণ, কোথাও আবার দেরিতে ভোট শুরু হওয়ার অভিযোগও এসেছে। এছাড়াও ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত রক্তপাতবিহীন ভোট করতে পেরে নির্বাচন কমিশন স্বস্তি প্রকাশ করেছে। গত 23 এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়, আর বুধবার শেষ দফার মধ্য দিয়ে 2 দফার ভোট গ্রহণ শেষে রাজ্যের 294টি আসনের রায় এখন ইভিএমে। এদিন ভোট হয় কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায়। এই এলাকাগুলোর বড় অংশ তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই শেষ দফার ভোটকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক আগ্রহ ছিল বেশি। নির্বাচন কমিশনের তথ্য মতে ভোট পড়েছে 92.6%। बड़ा जो देख रहा हूँ जो फ्लो चल रहा है तो मुझे लगता है वो वैसा ही हुआ 90 के ऊपर जाएगा और अगर गया तो समझ लीजिए क्या होने वाला, बहाव आने वाला। এদিকে ভোট শেষে সামনে এসেছে এক্সিট পোল, আর সেখানেও ছবি একেবারে একমুখী নয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এখন পর্যন্ত 6টি জরিপের মধ্যে 4টিতে এগিয়ে বিজেপি, আর 2টিতে তৃণমূলকে স্পষ্ট সুবিধাজনক অবস্থানে দেখানো হয়েছে। আরাফাত ইসলাম, 71। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বচোখ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।